বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের অত্যন্ত পছন্দের একটি ডেস্টিনেশন রয়েছে নিউজিল্যান্ড, বিকজ কোয়ালিটি অফ এডুকেশন, রিজনেবল টিউশন ফিস, স্কলারশিপ অপরচুনিটিস অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি সেফ লার্নিং এনভায়রনমেন্ট। পড়াশোনার পরবর্তী সময় কি করব, সেখানে সেটেল হতে পারবো কিনা, কি কি স্কোরগুলো প্রয়োজন আছে অ্যাডমিশনের জন্য। স্টাডি আপডেটের কথা যদি চিন্তা করে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ধরনের অ্যাডমিশন টেস্টে বসতে হচ্ছে না। ধরেন যে আমি এখন নিউজিল্যান্ডে যেতে চাই, কিন্তু আমি একেবারে কিছু জানি না কোথায় কোর্সগুলো করবো বা কি, তখন আমি কি করবো? ডুওলিঙ্গো কি ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করে? বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য কেন নিউজিল্যান্ড যাওয়া প্রয়োজন? হ্যালো এভরিওয়ান, আজ এই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ এবং আজ আমাদের সাথে রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিসের সিইও মশিউর রহমান। ওয়েলকাম ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। প্রথম প্রশ্নটা আসলে করতে চাই, পৃথিবীতে তো অনেকগুলো ডেস্টিনেশন আছে, যেমন অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, ইভেন আমাদের সবার খুব পছন্দের ইউএসএ আছে, ইউনাইটেড কিংডম আছে। এত কিছুর সাথে আসলে আমরা দেখা যায় সবসময় যুদ্ধ করি যে এই দেশগুলোতেই যাব, কিন্তু এই সব কিছু বাদ দিয়ে কেন নিউজিল্যান্ড বেস্ট স্টাডি একটা প্ল্যাটফর্ম হতে পারে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার সাথে একমত। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের অত্যন্ত পছন্দের ডেস্টিনেশন রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, ইভেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইভেন ইন দ্য ইউকে। বাট নাউএডেজ বর্তমান সময়ে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের অত্যন্ত পছন্দের একটি ডেস্টিনেশন রয়েছে নিউজিল্যান্ড, বিকজ কোয়ালিটি অফ এডুকেশন, রিজনেবল টিউশন ফিস, স্কলারশিপ অপরচুনিটিস অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি সেফ লার্নিং এনভায়রনমেন্ট। অন টপ অফ দ্যাট, পড়াশোনা কমপ্লিট করার পরবর্তী সময় এই কান্ট্রিতে কিন্তু বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা স্থায়ীভাবে বসবাস করার কিন্তু সুযোগ পাচ্ছে। সো কনসিডারিং দিস রিজনস, নিউজিল্যান্ড কুড বি দ্য ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটি স্টাডি ডেস্টিনেশন। অন টপ অফ দ্যাট, নিউজিল্যান্ডের ওয়েদার কিন্তু ফ্যান্টাস্টিক, ইটস লাইক অলমোস্ট বাংলাদেশ। সো এই কারণে বাংলাদেশি স্টুডেন্টদের কাছে নিউজিল্যান্ড ইজ ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটি স্টাডি ডেস্টিনেশন অ্যাট দিস মোমেন্ট। ওকে, আমি একটু যদি সাম আপ করি, ব্যাপারটা এরকম যে ওয়েদার একটা যেটা অনেক বড় ফ্যাক্ট, তারপরে হচ্ছে পড়াশোনার পরবর্তী সময় কি করব, সেখানে সেটেল হতে পারবো কিনা, সেটা অন্যরকম একটা আকর্ষণীয় ব্যাপার, এবং টিউশনের পাশাপাশি দেখা যাচ্ছে কাজ করার একটা সুযোগ। সবকিছু মিলে এই জন্য নিউজিল্যান্ড একটা ভালো ডেস্টিনেশন হতে পারে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। অফকোর্স, বিকজ এডুকেশন ইজ নাও বিকামিং এন ইনভেস্টমেন্ট। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কোন ডেস্টিনেশন থেকে আপনি লং টার্ম সুযোগ সুবিধা পেতে পারেন। সো এই বিষয়গুলো এখন কিন্তু মানুষ অনেক বেশি ভেবে থাকে, বিশেষ করে কোথায় গেলে স্টুডেন্টরা পড়াশোনা কমপ্লিট করার পরবর্তী সময় তারা স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পায়। সেই বিষয়গুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি, সেক্ষেত্রে নিউজিল্যান্ড বর্তমান সময়ে সর্বোচ্চ সম্মানিত একটা জায়গা অবস্থান করছে। ভাই, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনগুলো কোন কোন ধরনের কোর্স অফার করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য? ওয়েল, দেখেন, ইউনিভার্সিটির অনেকগুলো কোর্স অফার করে থাকে, ব্যাচেলর, মাস্টার্স, ইভেন পিএইচডি ডিগ্রি তারা কিন্তু অফার করে থাকেন। তবে বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিন্তু মোস্টলি মাস্টার্স করার জন্য গিয়ে থাকেন, তবে ব্যাচেলর করার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। এবং মজার বিষয় রয়েছে, যাদের গুড একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে, দে ক্যান ইভেন অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ। ওকে, তার মানে অনেক সুযোগ আছে, অপরচুনিটিস আছে। অফকোর্স। ওকে ভাইয়া, শুনতে তো আসলে অনেক ইজি মনে হচ্ছে, বাট এতটা অ্যাডমিশন ইজি না। তার জন্য অনেক ধরনের টেস্ট দেওয়ার প্রয়োজন পড়ে, অনেক ধরনের স্কোরের প্রয়োজন পড়ে। আসলে কি কি টেস্ট আমাদের দিতে হবে বা কি কি স্কোরগুলো প্রয়োজন আছে অ্যাডমিশনের জন্য? অ্যাডমিশনের জন্য যদি আমি একটু কম্পেয়ার করি বাংলাদেশের সাথে, ফর অ্যান এক্সাম্পল, আমরা যারা বাংলাদেশের টপ র্যাঙ্কিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি আমরা অ্যাডমিশনের কথা ভাবি, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডমিশন টেস্টে পার্টিসিপেট করতে হয়। বাট এক্সাইটিং নিউজ রয়েছে, আপনি যদি স্টাডি আপডেটের কথা যদি চিন্তা করে থাকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ধরনের অ্যাডমিশন টেস্টে বসতে হচ্ছে না। বাট অল ইউ নিড টু ডু, আপনাকে একাডেমিক কোয়ালিফিকেশন মিট করতে হচ্ছে। বিসাইডস আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি একটা স্মার্ট একটা স্কোর থাকতে হচ্ছে। ফর অ্যান এক্সাম্পল, আপনি যদি ব্যাচেলার করতে যান, সেক্ষেত্রে আপনার এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ইভেন আপনার এ লেভেলে গুড একাডেমিক রেকর্ডস থাকতে হচ্ছে। অন টপ অফ দ্যাট, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ফর অ্যান এক্সাম্পল আপনার IELTS, টোফল কিংবা পিটিতে ভালো একটা স্কোর থাকলে আপনি খুব সহজেই ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিগুলোতে আপনি খুব সহজেই অ্যাডমিশন পাচ্ছেন। অ্যান্ড আমরা কিন্তু এই কাজগুলো খুব সহজেই করছি, বিকজ উই আর ওয়ার্কিং ভেরি ভেরি লং টাইম। নিউজিল্যান্ড নিয়ে আমরা কাজ করছি। ভাই, আপনি যে ধরনের কোর্সের কথা বললেন, এগুলোর জন্য তো একটা প্রিপারেশনের প্রয়োজন আছে, রাইট? তখন সে কিভাবে করবে? ধরেন যে আমি এখন নিউজিল্যান্ডে যেতে চাই, কিন্তু আমি একেবারে কিছু জানি না কোথায় কোর্সগুলো করবো বা কি, তখন আমি কি করবো? মূলত অল ইউ নিড টু ডু, ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস, উই আর দ্য ক্যারিয়ার অ্যাডভাইজার। সো অলওয়েজ আমরা যেই কাজটা করার চেষ্টা করি, বাংলাদেশের পটেনশিয়াল স্টুডেন্টদেরকে অলওয়েজ আমরা ওয়েলকাম করছি যে প্লিজ কাম অ্যান্ড টক টু আস উইথ আওয়ার সার্টিফাইড স্টাডি অ্যাব্রড কাউন্সিলর। সো আমাদের কাজ হচ্ছে আপনার ফিল্ড অফ ইন্টারেস্টকে
জাজমেন্ট করা, আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিকে অ্যানালাইসিস করা, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এই প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খানু মূল্যায়ন করার মাধ্যমে আমরা আপনার অ্যাডমিশন যাত্রাটা খুব সহসাই করে ফেলতে পারছি। ওকে ভাই, ডুওলিঙ্গো স্কোর এটা আসলে তারা কিভাবে ম্যানেজ করতে পারে, বা টোফেল বা ডুওলিঙ্গো কি ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করে? দেখেন, ডুওলিঙ্গো এর আবির্ভাব হয়েছে অনেক আগে, বাট সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে যেহেতু ঘরে বসে এই পরীক্ষাটা দেওয়া যায় এবং উইদিন 72 আওয়ার্সের মধ্যে আপনি রেজাল্টটা পাচ্ছেন। এবং ডুওলিঙ্গো টেস্ট কিন্তু ফি ভেরি রিজনেবল। কোভিড চলাকালীন সময় কিন্তু এই টেস্টের জনপ্রিয়তা সারা পৃথিবী জুড়ে ছিল এবং এখনও অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে তারা কিন্তু ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করছে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমরা IELTS, PTE, TOEFLকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। বাট অফকোর্স সাম অফ দ্য ইউনিভার্সিটি দে ডু অ্যাকসেপ্ট ডুওলিঙ্গো। ওকে, বাংলাদেশি স্টুডেন্টরা যদি বিদেশে যেতে চায় পড়াশোনার জন্য, বিশেষ করে নিউজিল্যান্ডে, তাহলে তার খরচ কেমন পড়বে? ওয়েল, ইট ডিপেন্ডস যে আপনি আসলে কোন কোর্সের জন্য যাচ্ছেন। ফর এক্সাম্পল, আপনি যদি ব্যাচেলার কোর্স করার জন্য যেয়ে থাকেন তাহলে আপনার এক ধরনের খরচ হচ্ছে। আপনি যদি মাস্টার্স করার জন্য যান সেক্ষেত্রে আরেক ধরনের খরচ হচ্ছে। এখানে রিসার্চ বেস মাস্টার্স প্রোগ্রাম রয়েছে, সেখানে আরেক ধরনের খরচ নির্ভর করে। ইনফ্যাক্ট পিএইচডির খরচও কিন্তু ভিন্নতা হয়ে থাকে। বাট আমরা অন অ্যান অ্যাভারেজে বলতে পারি ফর ব্যাচেলার নিউজিল্যান্ডে 3 years ডিউরেশন, ফর দ্য মাস্টার্স মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি অফার ফর দ্য 1 year and some of the university they do offer for the 1.5 year. On the other hand, পিএইচডির জন্য আপনার 3 years। ব্যাচেলারের বেলায় আমরা বাংলাদেশি টাকায় বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি 25 lakhs। আর যদি স্কলারশিপ পেয়ে থাকে সেক্ষেত্রে অফকোর্স এখানে অনেক কমে আসবে। ফর দ্য মাস্টার্স 25 and above। বাট এক্সাইটিং নিউজ রয়েছে, আপনি যদি পিএইচডি করতে চান নিউজিল্যান্ড কুড বি দ্য ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক অপশন। পার ইয়ার অনলি $7,000। সো নিউজিল্যান্ডের পিএইচডি হচ্ছে 3 yearsের। সো যদি আপনি নিউজিল্যান্ডে পিএইচডি করতে চান, সো 3 yearsের খরচ আসবে অনলি $21,000। ওয়াও, তার মানে মাত্র $21,000 দিয়ে 3 বছরে পিএইচডি করার সুযোগ। অফকোর্স এটা অনেক কম। হ্যাঁ, এটা অনেক বেশি কম, কেননা নিউজিল্যান্ড গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে এখানে অনেক বেশি এনকারেজ করছে। লোকাল স্টুডেন্টরা যেই টিউশন ফি দিয়ে পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন তারা যাতে এই সেম একই টিউশন ফি দিয়ে তারা যাতে পিএইচডি করার সুযোগ পান। ওকে, সেক্ষেত্রে অ্যাডমিশনের জন্য কি কি ধরনের একাডেমিক ডকুমেন্টস প্রয়োজন পড়বে? দেখেন, এটাও ডিপেন্ডস করে যে ব্যাচেলারের জন্য এক ধরনের ডকুমেন্টেশন, মাস্টার্সের জন্য এক ধরনের ডকুমেন্টেশন, পিএইচডির জন্য আরেক ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন রয়েছে। আমরা একটি উদাহরণ দিয়ে বলতে পারি। ধরুন আপনি যদি ব্যাচেলার করতে যান সেক্ষেত্রে আপনার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ HSC, কিংবা যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেন তাদের A level সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। অন টপ অফ দ্যাট তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডকুমেন্ট আমাদের প্রয়োজন রয়েছে। অ্যান্ড রিকমেন্ডেশন লেটার, আপনি যেই কলেজ থেকে কিংবা যে ইনস্টিটিউশন থেকে আপনি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পড়াশোনা কমপ্লিট করেছেন সেখান থেকে আপনি টেস্টিমোনিয়াল নিতে পারেন, লেটার অফ রিকমেন্ডেশন লেটার নিতে পারেন, অ্যান্ড অফকোর্স পাসপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তার মানে আগে অবশ্যই তার পাসপোর্টটা করে রাখতে হবে। ইয়েস। তো সেক্ষেত্রে বাংলাদেশি কোনো স্টুডেন্ট যদি যায় নিউজিল্যান্ডে তাহলে তারা কিভাবে স্কলারশিপটা পেতে পারে? ওকে, দেখুন স্কলারশিপ এটা বর্তমান সময়ে প্রত্যেকটি স্টুডেন্টই মনে করে যে আমি একজন স্কলার। বাট অফকোর্স স্কলারশিপ ডিপেন্ডস করে আপনার গুড একাডেমিক রেকর্ডস, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। সো ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস আমরা নিউজিল্যান্ডের ওয়াইড রেঞ্জ অফ ইউনিভার্সিটি অ্যান্ড গভর্নমেন্ট পলিটেকনিক নিয়ে কাজ করছি। সো আমরা আপনার একাডেমিক ডকুমেন্টসগুলোকে মূল্যায়ন করে আমরা বলতে পারি যে কোন ইনস্টিটিউশনে আপনি অ্যাপ্লাই করলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্কলারশিপ পেতে পারেন। ইনফ্যাক্ট মোস্ট অফ আওয়ার স্টুডেন্ট কিন্তু 10%, 20%, 25% পর্যন্ত কিন্তু স্কলারশিপ অ্যাচিভ করছে। তার মানে বাংলাদেশের স্টুডেন্টের জন্য স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাটা রয়েছে নিশ্চয়ই। অফকোর্স। ওকে, তাহলে সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট তাদের প্রয়োজন পড়তে পারে? সাধারণত হয় যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য কি প্রয়োজন না, এগুলো নিয়ে আমরা অনেক সময় হিমশিম খাই। কি কি প্রয়োজন মূলত? ফর অ্যান এক্সাম্পল, ধরুন আপনি ব্যাচেলার ডিগ্রি করার জন্য যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার HSC সার্টিফিকেট, HSC ট্রান্সক্রিপ্ট, বিসাইডস আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর কার্ড। ফর অ্যান এক্সাম্পল, আপনি যদি IELTS করে থাকেন সেক্ষেত্রে আপনার IELTS সার্টিফিকেট, অথবা PTE করে থাকলে PTE সার্টিফিকেট, অথবা আপনি যদি TOEFL করে থাকেন সেক্ষেত্রে TOEFL-এর আপনার সার্টিফিকেট, এবং আপনার যত ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যতটা অ্যাড করা যায়। অন টপ অফ দ্যাট অফকোর্স আপনার পাসপোর্ট এবং আপনার CV, এই ডকুমেন্টগুলো মোর দ্যান এনাফ ফর দ্য অ্যাডমিশন। ওকে, সিভির কথা বলছিলেন। জি। সিভি নিয়ে একটা সবাই কনফিউজ থাকে কিভাবে তৈরি করব, সেক্ষেত্রে আপনারা কতটুকু সহযোগিতা করবেন? দেখুন, আমরা ইন্টারন্যাশনাল স্টাডি অ্যাব্রড নিয়ে কাজ করছি সিন্স 2009। আমাদের
ইতিমধ্যে দীর্ঘ সময় ধরে কাজ করার একটা অভিজ্ঞতা রয়েছে। অফকোর্স স্টুডেন্টরা একটা প্যানিকের মধ্যে থাকে, বাট যেহেতু আমাদের হ্যান্ডসন একটা এক্সপিরিয়েন্স রয়েছে, উই অলওয়েজ গাইড দ্যাম যে আপনি কী করে একটা সিভি প্রিপেয়ার করবেন। ইনফ্যাক্ট আমাদের যারা ক্যারিয়ার অ্যাডভাইজারও রয়েছেন, তারা প্রত্যেকটা স্টুডেন্টকে হাতে ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দিচ্ছে যে আপনার নামের বানানে কোনো ভুল করবেন না, আপনার ডেট অফ বার্থ আপনি কীভাবে লিখবেন, আপনার মোটিভেশন লেটারটা কীভাবে করবেন। আমরা এই বিষয়ে সদা স্টুডেন্টের পাশে অবস্থান করছি। ওকে, পড়তে গেলেই হয় না, চাকরিরও প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে জব অপরচুনিটিস কেমন নিউজিল্যান্ডে যারা পড়াশোনা করবে তাদের জন্য? এটা চমৎকার একটা প্রশ্ন করেছেন। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য নিউজিল্যান্ড গভর্নমেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা রাইট রেখে দিয়েছেন। তা হচ্ছে পড়াশোনা চলাকালীন সময় আপনি সপ্তাহে 20 আওয়ার জব করার সুযোগ পাচ্ছেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনার যখন হলিডে থাকবে তখন আপনি কিন্তু ফুল টাইম জব করার সুযোগ পাচ্ছেন। সো এই জব করে কিন্তু স্টুডেন্টরা বাস্তবিক অর্থে একটা এক্সপিরিয়েন্স কিন্তু অ্যাচিভ করতে পারছেন। সো স্টাডি আপডেটের বেলায় ওরা এটা বলে থাকে, হোয়াইল ইউ আর লার্নিং ইউ অলসো আর্নিং। অর্থাৎ আপনি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা কন্টিনিউ করবেন, ইন দ্য মিন টাইম আপনি কিন্তু কর্মক্ষেত্রে আপনি কাজ করেও নিজের হ্যান্ডসন বাস্তবিক অর্থে আপনি কিন্তু এক্সপিরিয়েন্স গেইন করতে পারছেন। সো দ্যাট আপনি পড়াশোনা কমপ্লিট করার পরবর্তী সময়ে যখন আপনি এমপ্লয়মেন্টের জন্য যাবেন, তখন আপনি দেখবেন খুব সহজেই আপনি কিন্তু জব পেয়ে থাকবেন। যেটা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হয়ে থাকে, যে ইন্টার্নশিপ করান অনেক বেশি চ্যালেঞ্জিং। অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রে তারা হয়তো বা জবে এন্ট্রি পায় না। বাট হোয়ার ইজ ইন নিউজিল্যান্ড আপনি পড়াশোনা চলাকালীন সময় পার্ট টাইম জব করার সুযোগ পাচ্ছেন। যেই পার্ট টাইম জব থেকে আপনি বাস্তবিক অর্থেই এক্সপিরিয়েন্স কিন্তু পাচ্ছেন, যে এক্সপিরিয়েন্স আপনাকে অনেক বেশি সহায়তা করছে কর্মক্ষেত্রে এন্ট্রান্স নেওয়ার জন্য। গ্রেট। তবে যারা নিউজিল্যান্ডে পড়াশোনা করতে যাবে তারা তো স্থায়ী বসবাসের কথাও ভেবে থাকে, তারা কিভাবে সেখানে সেটেল হতে পারে? বর্তমান সময়ে পৃথিবীর যেই কান্ট্রিগুলো আপনাকে সেইভাবে বসবাস করার সুযোগ দিচ্ছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পার্মানেন্ট রেসিডেন্সি ইজ ভেরি সিম্পলিফাইড এবং হচ্ছে আপনার পয়েন্ট বেস সিস্টেম। আপনি যখনই 6 পয়েন্ট গেইন করতে পারবেন, আপনি সরাসরি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারছেন। ফর অ্যান এক্সাম্পল, আপনি যদি মাস্টার্স কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে ইউ উইল বি এলিজিবল টু গেইন 5 পয়েন্টস। সো রিমেনিং 1 পয়েন্টস যদি আপনি যদি নিউজিল্যান্ডে 1 বছরের কাজের অভিজ্ঞতা যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি অ্যানাদার 1 পয়েন্ট পাবেন। সো যখনই আপনি 6 পয়েন্ট গেইন করে ফেলতে পারছেন, ইউ ক্যান ইমিডিয়েটলি অ্যাপ্লাই ফর দ্য পার্মানেন্ট রেসিডেন্সি। সো টেকনিক্যালি 1 বছরের যদি মাস্টার্স ডিগ্রির জন্য আপনি যদি যেয়ে থাকেন এবং পড়াশোনা কমপ্লিট করার পরবর্তী সময়ে আপনি 3 বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের সুযোগ পাচ্ছেন। সো 3 বছরের মধ্যে যদি আপনি 1 বছরের কর্ম অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আপনি সরাসরি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। সো আমরা বলতে পারি 1 বছরের মাস্টার্স এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা, অর্থাৎ 2 বছরের মধ্যে ইউ ক্যান ইজিলি গ্র্যাব দ্য পার্মানেন্ট রেসিডেন্সি অপরচুনিটিস ইন নিউজিল্যান্ড। ওকে, তার মানে তারা অনেক ধরনের অপরচুনিটিস এখন প্রোভাইড করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। জি, অফকোর্স অফকোর্স। তো সেক্ষেত্রে নিউজিল্যান্ডের স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন প্রসেসটা কি, সেই সম্পর্কে একটু জানতে চাই। ইটস ভেরি সিম্পলিফাইড, কেননা অল ইউ নিড টু ডু, আপনার অল একাডেমিক ডকুমেন্টসগুলোকে একসাথে অর্গানাইজ করতে হচ্ছে। অর্থাৎ আপনি এসএসসি, এইচএসসি, ও লেভেল কিংবা এ লেভেল, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে আপনার ব্যাচেলার সার্টিফিকেট, ব্যাচেলার ট্রান্সক্রিপ্ট, আপনার রিকমেন্ডেশন লেটার, এবং আপনার যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লেটার। সো এই ডকুমেন্ট সাথে সাথে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এই ডকুমেন্টগুলোকে একসাথে অর্গানাইজ করে আপনাকে অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করতে হচ্ছে। এবং মজার বিষয় রয়েছে, নিউজিল্যান্ডের জন্য কিন্তু আপনাকে কোনো ধরনের অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে না। ইটস অল অ্যাবাউট আপনি অনলাইনে অ্যাপ্লাই করে দিচ্ছেন এবং নিউজিল্যান্ড থেকে ইমিগ্রেশন অফিসার আপনার ডকুমেন্টগুলোকে অনলাইনে অ্যাসেসমেন্ট করার মাধ্যমে আপনাকে ভিসা ডিসিশন দিচ্ছে। তবে মোস্ট ইম্পর্টেন্টলি নিউজিল্যান্ডের জন্য যেটা, তা হচ্ছে আপনাকে স্পন্সরটা অনেক বেশি স্ট্রং হতে হবে। অর্থাৎ নিউজিল্যান্ড গভর্নমেন্ট দেখতে চায় আপনি যে নিউজিল্যান্ডে পড়াশোনা করার জন্য যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার প্যারেন্টসের পর্যাপ্ত পরিমাণে অর্থ রয়েছে আপনার পড়াশোনা এবং আপনার থাকা খাওয়ার খরচ অ্যাফোর্ড করার জন্য। সো অন অ্যান অ্যাভারেজে আমরা বলতে পারি 50 to 70 লাখ টাকা যদি আপনার বাবা মার অ্যাকাউন্টে যদি থেকে থাকে, অ্যাবাউট 5 to 6 months, সো দ্যাট ইউ উইল বি এলিজিবল ফর ইউর ফার্দার স্টাডি ইন নিউজিল্যান্ড। ওকে, কিন্তু ভাই অনেকে না অনেক বেশি কনফিউজ থাকে যে কে কে স্পন্সর হতে পারে, বিকজ অনেক সময় দেখা যাচ্ছে একদম প্যারেন্টসরা না হয়তো অন্য কেউ স্পন্সর করছে, সেক্ষেত্রে আসলে কে কে হতে পারে? ওকে, ফর অ্যান এক্সাম্পল আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। ধরুন আপনি একটু বিপদে পড়লেন, সো হু উইল বি রানিং ফার্স্ট? অফকোর্স ইউর প্যারেন্টস, ইদার আপনার বাবা আর আপনার মা, রাইট? বাট মোস্ট অফ দ্য কেসেস অনেক স্টুডেন্টের বাবা মারা আসলে ফাইন্যান্সিয়ালি এতটা সলভেন্ট থাকেন না। সো অনেস্টলি ওই ধরনের স্টুডেন্টদের জন্য নিউজিল্যান্ড ইজ নট দ্য পারফেক্ট ডেস্টিনেশন। যদিও আমরা অনেক সময় শুনতে পাই যে স্টুডেন্টের খালা কিংবা মামা
চাচা কিংবা দুঃসম্পর্কের কোনো রিলেটিভ থেকে সাপোর্ট নিয়ে হয়তো বা ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়, কিন্তু বাস্তবিক অর্থে আপনার বাবা মা যদি স্পন্সর যদি করে থাকে সেক্ষেত্রে আপনার ভিসা সাকসেস রেটটা অনেক বেশি, এবং আমরা সবসময় এনকারেজ করে থাকি যে বাবা মার থ্রুতেই ভিসার জন্য অ্যাপ্লাই করা উচিত স্পন্সর সাপোর্ট নিয়ে। ওকে, তার মানে বাবা মারটা এখানে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। অফকোর্স। নিউজিল্যান্ড গভর্নমেন্ট ইমিগ্রেশন রুলস সোর্স অফ ফান্ডিং এর জন্য কি কি ডকুমেন্ট সাবমিট করতে হয় এম্বাসিতে? ওকে, দেখেন সোর্স অফ ফান্ডিংটা ইট ডিপেন্ডস যে আপনার বাবা বা মায়ের পেশা কি রয়েছে। ফর অ্যান এক্সাম্পল, আপনার বাবা যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে অফকোর্স তাকে কি দিতে হবে, তাকে ট্রেড লাইসেন্স দিতে হচ্ছে, সে যে গভর্নমেন্টকে রেগুলারলি ট্যাক্স পে করছে সেই ডকুমেন্ট দিতে হচ্ছে। ইন দ্য মিন টাইম ওনার আর্নিংয়ের জন্য যত ধরনের সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে এই প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু ওনাকে সাবমিট করতে হচ্ছে। ফর অ্যান এক্সাম্পল, নিশ্চয়ই উনি বিজনেস করে থাকলে ওনার একটা বিজনেস অ্যাকাউন্ট রয়েছে, ওনার নিশ্চয়ই পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, অন টপ অফ দ্যাট ওনার নিশ্চয়ই স্থাবর এবং অস্থাবর অ্যাসেট রয়েছে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে কিন্তু সাবমিট করতে হচ্ছে। বাট অন দ্য আদার হ্যান্ড, যদি আপনার প্যারেন্টস যদি জব যদি করে থাকেন সেক্ষেত্রে অফকোর্স ওনার স্যালারি সার্টিফিকেট, ওনার জব অ্যাপয়েন্টমেন্ট লেটার, ওনার প্রভিডেন্ট ফান্ডে কী পরিমাণে অর্থ রয়েছে, এই ধরনের ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হচ্ছে। ইট অল ডিপেন্ডস যে আপনি কোন জায়গাতে রয়েছেন, কোন পরিস্থিতিতে রয়েছেন, এবং এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, ডিপেন্ডস অন দ্য প্রফেশন। ওকে, সেক্ষেত্রে যদি কেউ নিউজিল্যান্ডে স্পাউস নিয়ে স্টাডি পারমিট চায় তাহলে অ্যাডিশনাল কি কি ডকুমেন্ট প্রয়োজন? ওকে, দেখুন স্পাউস দিয়ে অবশ্যই আপনি নিউজিল্যান্ডে যেতে পারছেন। নট অনলি স্পাউস, আপনার যদি কিডসও যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেন নিয়েও কিন্তু যেতে পারছেন। তবে স্পাউস নিয়ে যাওয়ার জন্য যেই ডকুমেন্টটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে আপনি লিগালি যে ম্যারিড এটা আপনাকে প্রুভ করতে হচ্ছে। এম্বাসি দেখতে চায় যে উনি আপনার হাজব্যান্ড লিগালি অর ইন ওয়াইফ। সো অল ইউ নিড টু ডু, ইউ নিড টু সাবমিট ইউর ম্যারেজ সার্টিফিকেট এবং নিকানামা। বাংলাদেশে নর্মালি এগুলো হয়ে থাকে। অন দ্য আদার হ্যান্ড, আপনার বিবাহর জন্য নর্মালি আমরা অনুষ্ঠান করে থাকলে ফটো সেশন থাকে আমাদের, ভিডিওগ্রাফি থাকে আমাদের। সো এই বিষয়গুলো আমাদেরকে সাবমিট করতে হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি ডিপেন্ডেন্ট চিলড্রেন নিয়ে যদি যেতে চান সেক্ষেত্রে অফকোর্স বাচ্চার বার্থ সার্টিফিকেট ইজ মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, তার মানে একদম মিনিমাম যে ডকুমেন্টগুলো সাধারণত যে কোনো জায়গায় চেয়ে থাকে সেগুলোই, এক্সট্রা কিছুই না? না, অফকোর্স না, ইটস ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পলিফাইড। সেক্ষেত্রে নিউজিল্যান্ডে স্টাডি পারমিট পাওয়ার ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে? ওয়েল, ইট ডিপেন্ডস যে আপনি কোন সময়ে অ্যাপ্লিকেশন সাবমিট করছেন। ইউজুয়ালি আমরা দেখে থাকি যে 4 to 6 উইক্সের মতো টাইম নিয়ে থেকে থাকে এম্বাসিগুলো। কেননা ফর অ্যান এক্সাম্পল, আপনি আজকে অ্যাপ্লিকেশন করলেন, অন অ্যান অ্যাভারেজ 3 to 4 উইক্সের মতো সময় নিয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে স্টুডেন্টদের ইন্টারভিউ হয়ে থাকে, কখনো কখনো উইদাউট ইন্টারভিউ কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভিসা পাচ্ছি। কেননা আপনি এম্বাসি রিকোয়ারমেন্ট এবং সিকোয়েন্স অনুসারে ডকুমেন্ট যদি সাবমিট যদি করে থাকেন সেক্ষেত্রে ভিসা অফিসারের নর্মালি তেমন কোনো প্রশ্ন থাকেন না। অ্যাজ এ রেজাল্ট অফ ওরা কিন্তু আপনার ডকুমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে ভিসার জন্য ডিসিশন নিয়ে নিচ্ছে। বাট টেকনিক্যালি আমরা বলতে পারি 4 to 6 weeks is more than enough for finalizing on your visa application. ওকে, তার মানে ক্লাস বা সেমিস্টারের জন্য তারা এই ভিসাটা 4 থেকে 5 সপ্তাহ আগে করে ফেললে বেটার হয়। জি, কেননা এক্ষেত্রে আপনার একটা পূর্ব পরিস্থিতির একটা ব্যাপার আছে। ফর অ্যান এক্সাম্পল, আপনি নিউজিল্যান্ডে যাবেন, আপনার শপিংয়ের ব্যাপার রয়েছে, আপনার অ্যাকোমোডেশন ঠিক করার একটা ব্যাপার রয়েছে, আপনার ফাইন্যান্সিয়ালি কিছুটা প্রস্তুতির একটা ব্যাপার রয়েছে। সো আমরা সবসময় এনকারেজ করি কিছুটা সময় নিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, ইটস অলওয়েজ বেটার। ওকে, পেতে কতদিনের মতো সময় লাগতে পারে? টেকনিক্যালি আমরা যেটা একটু আগে বলেছি আপনাকে 4 to 6 উইক্স, 4 থেকে 6 সপ্তাহের মতো। টেকনিক্যালি আমরা 1 থেকে 1.5 মাস বলতে পারি। তবে কিছু কিছু ক্যান্ডিডেট আমাদের বিগত সেমিস্টারকে যদি আমরা যদি আপনার সামনে যদি তুলে নিয়ে আসি, অনেক সময় দেখা গিয়েছে আমরা আজকে অ্যাপ্লিকেশন করেছি, উইদিন এ উইক আমরা ডিসিশন পেয়েছি, অ্যান্ড স্টুডেন্ট ফ্লাই উইথ দেয়ার স্পাউস অ্যান্ড ডিপেন্ডেন্ট চিলড্রেন। ওকে, গ্রেট নিউজ এটা একটা। Yes. স্টাডি পারমিটের জন্য তো নিশ্চয়ই একটা ইন্টারভিউ ফেস করতে হয়। It depends. Then again, most of our students got their visa without having their interview. Okay. দেখুন, ভিসা অফিসার কখন ইন্টারভিউ কল করে? ভিসা অফিসার জানতে চায় যে আপনার পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্ট এম্বাসিতে সাবমিট করেছেন কিনা। কেননা ভিসা ইন্টারভিউর জন্য তখনই ওরা আপনাকে কল করবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্ট আপনি সাবমিট যদি না করতে পারেন। কিন্তু আপনার যদি
এম্বাসি রিকোয়ারমেন্ট এবং সিকোয়েন্স অনুসারে যদি ডকুমেন্টগুলো আপনি যদি সাবমিট করে থাকেন, সো ইজ ইজি অ্যান্ড কমফোর্টেবল। সো ইট ডিপেন্ডস যে আপনার ফাইলটা আপনি কার মাধ্যমে প্রসেস করছেন, সে কতটুকু নলেজেবল, তারা কতটুকু এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনারা কতটুকু হেল্প করতে পারেন? অফকোর্স উই পিপল আর হিয়ার টু সার্ভ দ্যাম, রাইট? বিকজ আমরা দীর্ঘ সময় ধরে নিউজিল্যান্ডের স্টাডি পারমিট ভিসা নিয়ে কাজ করছি। এক্সাইটিং নিউজ রয়েছে। আমি নিজেও নিউজিল্যান্ডে ছিলাম, একটা কলেজে জব করেছি ফর 2 years, ICL গ্রাজুয়েট বিজনেস স্কুল। এটা যারা 2013, 14 এবং 15-এর সময় যারা নিউজিল্যান্ডে গিয়েছে ওই সময় অনেকেই জানে। অন টপ অফ দ্যাট আমার পার্টনার অর্থাৎ আমার ওয়াইফও কিন্তু নিউজিল্যান্ড থেকে পড়াশোনা কমপ্লিট করেছে। সো নিউজিল্যান্ডে আমাদের লোকাল রিপ্রেজেন্টেটিভ রয়েছে, আমাদের স্টুডেন্টের সংখ্যা অনেক রয়েছে। সো অফকোর্স আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে এইসব বিষয়ে আমরা সহায়তা করছি। বাংলাদেশি শিক্ষার্থীদের কেন প্রথম পছন্দ হওয়া উচিত নিউজিল্যান্ড? প্রথমে তো আমরা যেটা বলতে চাই, বিদেশি উচ্চশিক্ষা এটা কিন্তু আর বেসিক নিড না, ইটস ইউর বিগেস্ট ইনভেস্টমেন্ট এভার অন ইউর লাইফ। তো সর্বোপরি আপনি কোয়ালিটি অফ এডুকেশন, রিজনেবল টিউশন ফিস, স্কলারশিপ অপরচুনিটিস, সেফ লার্নিং এনভায়রনমেন্ট এবং চমৎকার ওয়েদার, অন টপ অফ দ্যাট আপনি পড়াশোনা কমপ্লিট করার পরবর্তী সময় কিন্তু স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাচ্ছেন কিন্তু নিউজিল্যান্ডে। সো আমরা এই বিষয়গুলোর উপর কেন্দ্র করে আমরা কিন্তু বলতেই পারি নিউজিল্যান্ডে যাওয়া উচিত বাংলাদেশি স্টুডেন্টদেরকে, কনসিডারিং অল দ্য আদার কান্ট্রি। ফর অ্যান এক্সাম্পল অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইভেন ইন দ্য UK। ওকে, তার মানে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য নিউজিল্যান্ড এখন হতে পারে একটা গুড এডুকেশন ডেস্টিনেশন। অফকোর্স আমরা তো সেটাই চাচ্ছি। থ্যাংক ইউ এই ইনফরমেশনগুলো আমাদের জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডেকে নিয়ে এতগুলো প্রশ্ন করার জন্য। আমি বিশ্বাস করছি এই ভিডিও থেকে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন। তারপরও তাদের বড় যদি কোনো প্রশ্ন যদি থেকে থাকে, দে আর ওয়েলকাম টু আওয়ার অফিস। উই আর মোর দ্যান হ্যাপি টু সাপোর্ট দেম ইন এভরি স্টেপস। সো ভিউয়ার্স, বিদেশি উচ্চশিক্ষার জন্য কোন কান্ট্রিটা আপনার পছন্দ সেটা অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন।